বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাজনীতির মঞ্চ এমন একটা বিষয় যেখানে পাটিগণিতের অঙ্কের মতো লাভ লোকসান বিচার করা হয়। যেমন ধরুন, শুভেন্দু অধিকারী বেশ কয়েক মাস ধরে সনাতনী বলে দাবি করে, নিজেকে সনাতন ধর্মের নেতা বলে নিজেকে দাবি করে বিভিন্ন রকমভাবে এ রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে নানা কুমন্তব্য করে চলেছেন। তিনি উগ্র হিন্দুত্ব চালাচ্ছেন, আর নরম হিন্দুত্বের খেসারত হিসাবে শুভেন্দুর বিরুদ্ধে, শুভেন্দুর কথাকে শুনেও না শোনার ভান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন রাজা হিসাবে বা রাজনীতির প্রধান কারিগর হিসাবে, শাসন ক্ষমতার অধিষ্ঠাত্রী হিসাবে রাজধর্ম পালনের যে লক্ষণ থাকা উচিত সেটা তিনি যথাযথভাবে পালন করছেন না বলেই আমাদের মনে হয়েছে। একই রকমভাবে আমরা যদি বলি যে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে নাট্য মঞ্চস্থ হলো, যে ড্রামা আমরা দেখলাম, সেই ড্রামাতে আমি দেখলাম কতগুলো সাহিত্যিকও জুটেছেন। হ্যাঁ, আবুল বাশারকে দেখলাম, অত্যন্ত শ্রদ্ধাশীল সাহিত্যিক আমাদের, তিনিও মঞ্চে বসে আছেন। আমরা দেখলাম সুবোধ সরকারের মতো কবি, তিনিও মঞ্চে বসে আছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী নাহলে রাজনীতির স্বার্থেই চাকরিহারাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে হাজির হয়েছেন। কিন্তু একটা কথা বলুন তো, এই চাকরি হারানোর পেছনে দায়ী কে? এখন বলবেন দায়ী শুভেন্দু অধিকারী, কেউ বলবেন দায়ী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী তো এক ধাপ এগিয়ে বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, নোবেল দেওয়া উচিত। কিন্তু এই যে প্রেক্ষাপট, কেন এই প্রেক্ষাপট হচ্ছে? আজকে মুখ্যমন্ত্রী যা বললেন সেটা যদি আমরা একটু গোচরে আনি, তো তার চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা আমাদের কাছে খুবই শুনতে খারাপ লেগেছে। কারণ প্রথম কথা হচ্ছে যে তিনি একটা কথা বলে, কোনো যোগ্য প্রার্থীর চাকরি বাতিল হবে না, সব যোগ্য প্রার্থী চাকরি পাবে। আবার তিনি বলেছেন অযোগ্যদের বিষয়টাকে আমি দেখে নেব। তিনি যা বলেছেন অযোগ্যদের বিষয়টাকেও আমরা দেখে নেব। তো অযোগ্যদের বিষয়টাও দেখবেন, যোগ্যদের চাকরি দেবেন। আচ্ছা, তারপরে কি করে দেবেন? তিনি বলছেন অযোগ্যদের বিষয়টাও কি পরামর্শ দিচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখিত যারা প্রশ্নাতীতভাবে চিহ্নিত অযোগ্য, তাদের চাকরি তো যাবেই, সেই সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। এই অযোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, আগে যারা যোগ্য তাদের বিষয়টি দেখা হোক, তারপরে অযোগ্যদের বিষয়ে তিনি বিবেচনা করবেন। দেখুন, এটা ফাঁস, এটা হাস্যকর। দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন। সর্বোচ্চ আদালতের রায়কে মান্যতা দেওয়া যে কোনো গণতান্ত্রিক সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব। আজকে মুখ্যমন্ত্রী অপরাধ নেবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে যা যা বলেছেন সেগুলোকে সামাপ করা হয়। যদি সেটার উপরে সুপ্রিম কোর্ট নজরদারি করে তাহলে বলাই যেতে পারে সেটা হচ্ছে আদালত অবমাননা করা হয়েছে। আদালত 25,752 জনের চাকরি বাতিল করেছে। কেন চাকরি বাতিল করেছে সেটা একটু ভাবতে হবে। চাকরি বাতিলের কারণটা, কারণ আমরা জানি যে গত বছর 22শে এপ্রিল 2024-এর 22শে এপ্রিল দেবাংশু বসাক ও সাব্বার রশিদি বেঞ্চ রায় দিয়েছিল যে এই 25,752 জনের চাকরি চলে যাবে। কারণ কি? কারণ হচ্ছে যে
এর মধ্যে কোথাও 2 নম্বরই হয়েছে, কোনো জায়গায় চাকরি পেয়েছে প্যানেল বহির্ভূতভাবে, অর্থাৎ প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর। কেউ চাকরি পেয়েছেন পরীক্ষায় না বসে চাকরি পেয়েছে, কেউ চাকরি পেয়েছে তাদের নাম্বার যা পাওয়ার ওয়েমার্কশিটে যে নাম্বার তারা পেয়েছে বলে সিবিআই দাবি করছে তার চেয়ে বেশি নাম্বার পায়, কেউ 0 পেয়ে 53 করা হয়েছে। তো এই যে চাকরির দুর্নীতির রহস্যটা যখন ফাঁস করে দিয়েছে সিবিআই, তখন এসএসসির প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল সিবিআইয়ের যে দুর্নীতির যেটা ধরেছে তাদেরকে অযোগ্য বলে ধরে নিয়ে মেনে নিয়ে বাকিগুলোকে বাঁচিয়ে দেওয়া যেতে পারত, কিন্তু সেটা বাঁচানো যায়নি। কেন যায়নি? তার জন্য দায়ী কে? স্কুল সার্ভিস কমিশন, না হলে স্বতন্ত্র সংস্থা। মধ্যশিক্ষা পর্ষদ এটার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এমনও ঘটনা আছে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন করেইনি, মধ্যশিক্ষা পরিষদ চাকরির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। প্রথম কথা, দুর্নীতির জন্ম বামেদের আমলের এসএসসির সঙ্গে তৃণমূলের আমলের এসএসসির পার্থক্য হয়েছে একটাই, বামেদের আমলে এসএসসি রেকমেন্ডেশন করত, অর্থাৎ এসএসসি সুপারিশপত্র পাঠাতো স্কুলগুলোর পরিচালন সমিতির কাছে। স্কুলগুলোর পরিচালন সমিতি সেই সুপারিশপত্র দেখে কাগজপত্র পরীক্ষা করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত, লেটার ইস্যু করতো। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের ভিত্তিতে তারা জয়েনিং করতো, সেই জয়েনিং লেটার নিয়ে ডিআইয়ের কাছে পাঠানো হতো, ডিআই সেটা অ্যাপ্রুভ করত। এইটা হচ্ছে বামফ্রন্ট সরকারের আমলের সিস্টেম। আমি বলবো না যে বামফ্রন্ট সরকার ধোয়া তুলসী পাতা, বামফ্রন্ট সরকারের আমলে দুর্নীতি হয়নি তা নয়, হয়েছে, হতেও পারে, দুর্নীতি হওয়াটা অসম্ভব কিছু নয়। তাদের আমলে হাজার হাজার শিক্ষক নিয়োগ হয়েছে, তাদের আমলে তাদের পার্টির ছেলে মেয়েরা বেশি শিক্ষকতার চাকরি পেয়েছে, হতে পারে, আমি অস্বীকার করব না। কিন্তু সেই হওয়ার মধ্যে, সেই হওয়াকে যে চ্যালেঞ্জ করা হচ্ছে, সেই চ্যালেঞ্জের মধ্যেও কি কোথাও দুর্নীতি দেখা গেছে? কোথাও কি কাগজপত্রে দুর্নীতি পাওয়া গেছে? এখানে আমরা দেখলাম এসএসসি তৃণমূলের আমলে যে এসএসসি আফটার চিত্তরঞ্জন মণ্ডল, এসএসসি প্রথম চেয়ারম্যান তৃণমূলের চিত্তরঞ্জন মণ্ডল চলে যাওয়ার পর যে প্রক্রিয়াগতভাবে দ্রুততার সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্রকে পরিচালন সমিতির কাছে না পাঠিয়ে সুপারিশপত্র মধ্যশিক্ষা পর্ষদের অধীনে নিয়ে যাওয়া হলো, এটাই সম্পূর্ণভাবে বেআইনি ছিল। এখানেই ছিল দুর্নীতির মূল উৎস। এটা কি মুখ্যমন্ত্রী জানতেন না? মুখ্যমন্ত্রী জানেন না? কেন এটা করা হলো? দুর্নীতির মূল উৎস এটাই। এবং কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুপক্ষই কিন্তু দাবি করে, দুপক্ষই কাছেই কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুপক্ষই, দুটো আদালতই অনেক সময় দিয়েছে রাজ্য সরকারের কাছে, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে, যে তারা অন্তত অযোগ্যদের তালিকাটা দিন। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্ট এটাও বলেছেন, যদি আপনারা সিবিআই যে ওয়েমার্কশিটের তথ্য আমাদের কাছে দিয়েছে সেটাও যদি মান্যতা দেন, তার ভিত্তিতে আমরা কিন্তু বাতিল করে দেব, তবে সেটা হলফনামা দিয়ে বলতে হবে যে এটাই সত্য, এর বাইরে যেন কোনো দুর্নীতি না হয়ে থাকে। কিন্তু সেটা দিতেও ভয় পাচ্ছে। আপনারা জানেন যে এই 2018 সালে 2016 যখন প্যানেল 2018-তে প্রকাশিত হয়, তখনই কিন্তু দুর্নীতির রন্ধনটা আমরা বুঝতে পেরেছিলাম। আপনারা জানেন অঙ্কিতা অধিকারী, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে, সেই পরেশ অধিকারীকে ফরওয়ার্ড ব্লক থেকে, বামপন্থী দল থেকে তৃণমূল কংগ্রেসে আনতে হবে, তার মেয়েকে চাকরি দিতে হবে। তার মেয়ে অ্যাকচুয়ালি প্রথম প্যানেলে ছিল ওয়েটিং লিস্টে, হঠাৎই রাতের অন্ধকারে দেখা গেল ওয়েটিং লিস্ট থেকে মেন প্যানেলে চলে এলো। কিভাবে এলো, কী জন্যে এলো? এটা নিয়েই শুরু হলো কিন্তু আন্দোলন, এটা নিয়েই শুরু হলো কেস। এটা যখন কেস হয়েছে, যখন কলকাতা হাইকোর্টে কেস হয়ে গিয়েছিল, তখনও মুখ্যমন্ত্রী এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিতেই পারতেন যে সমস্ত কিছু সংরক্ষণ করা হোক, কিন্তু সংরক্ষণ নেই। ওই মার্কশিটকে নষ্ট করে ফেলা হয়েছে। কেন করা হয়েছে এই প্রশ্ন তো বারবার আসবে। কোর্টে কেস হয়ে যাদের কোর্টে কেস নেই, ধরে নিন
2 বছরের মধ্যে যে প্যানেলের উপরে কেস হলো না, সেক্ষেত্রে ওই মার্কশিট নষ্ট করা যেতেই পারে। কিন্তু যেখানে কেস হয়ে গেছে, কোর্টে কেস চলছে, যেটা নিয়ে তোলপাড় চলছে, আন্দোলন সংগঠিত হচ্ছে, তখন তো উচিত ছিল স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা। আজকে উনি বলছেন যোগ্য অযোগ্যদের, আমি যোগ্যদের আমি কারোকে চাকরি দিতে দেব না, অযোগ্যদেরও তাদের বিষয়টি বিবেচনা করব। দুটো কি করে করবেন? দুটো করা যায় না? সবটাই রাজনীতির খেলা। রাজনীতির অঙ্গনে চাকরিহারারা চক্রব্যূহের মতো ঘুরছে। বিরোধী দলগুলো, বিশেষ করে বিজেপি, যে ভাষায় কথা বলছে, বিজেপির এক সর্বোচ্চ নেতা, তার সঙ্গে এই তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক, বিজেপির এক নেতা, কলকাতার এক নেতা, তিনি কত কোটি টাকা তৃণমূল নেতাদের দিয়েছিলেন এই চাকরি দেওয়ার নাম করে, সব তথ্য কিন্তু সিবিআইয়ের সামনে এসে গেছে। অর্থাৎ বিজেপি এবং তৃণমূল দুটো দলের সংযোগে এই দুর্নীতিটা হয়েছে। রাজনীতির এই চক্রব্যূহে বিশ্বাসী কিন্তু বামপন্থীরাই। বামপন্থীদের অনেক গুণ থাকতে পারে, অনেক খারাপ গুণও থাকতে পারে, অনেক ভালো গুণও থাকতে পারে, অনেক কিছুই তারা খারাপ কাজ করে যেতে পারে, তবে এটুকু বলতেই হবে, তারা অন্তত এই সকল চাকরি এবং দেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে তারা যখন প্রশাসনে ছিলেন, যখন ক্ষমতায় ছিল, তখন তারা কাজ করেছেন স্বচ্ছতার সঙ্গে, এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলাটা বাতুলতা মাত্র। বলাই যেতে পারে দুর্নীতি হয়েছে, বলতেই অনুমান করা যেতে পারে দুর্নীতি হয়েছে, কিন্তু প্রমাণ করাটা কঠিন থেকে কঠিনতর। উল্টো দিকে এই যারা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজ কথা বললেন, একবার আয়নায় মুখ দেখে দেখুন তো, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি একবার নিজের মতো করে, একজন কবি, একজন শিল্পী হিসাবে আপনি একবার আপনার আয়নার সামনে দাঁড়িয়ে রাতের অন্ধকারে ভাবুন যে এসএসসির এই 25,752 জনের চাকরি চলে যাওয়ার জন্য আসলে কে দায়ী? কার নির্দেশনায়, কার নীরব সমর্থনে এই কাজটা হয়েছে? একবার ভাবুন, ভাবলে উত্তর পেয়ে যাবেন। আর এসএসসির চাকরিহারাদের প্রতি আমার সহানুভূতি ব্যক্ত করার সঙ্গে সঙ্গে এটুকু বলবো, আপনারা এই রাজনীতির চক্রব্যূহের মধ্যে যাবেন না, বরং আপনারা দাবি করতেই পারেন, হয়তো কষ্ট হবে আপনাদের, হয়তো আপনাদের অনেকেই বঞ্চিতও হতে পারেন, কিন্তু তবুও আপনাদের বলবো, আপনারা ফ্রেশ রিক্রুটমেন্টের উপরে জোর দেন এবং বলেন নতুন করে পরীক্ষা নেওয়া হোক। পরীক্ষার মধ্য দিয়ে আবারও যদি আপনারা চাকরির মসনদে ফিরে আসেন, আবার যদি আপনারা সে স্কুলে পড়াতে চলে আসেন, তার চেয়ে আপনাদের কাছে আনন্দের কিছু হবে না, তার চেয়ে সুখের কিছু হবে না। মাথা উঁচু করে ঢুকবেন স্কুলগুলোতে, তখন আপনাদের যোগ্যতা নিয়ে আঙুল তোলার সাহস এদেশের সহনাগরিকদের থাকবে না, যেটা আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আপনাদেরকে নিয়ে অনেক অট্টহাস্য চলছে, অনেক রসিকতা করা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে কষ্টটা পেয়েছেন, যে আঘাতটা আপনারা পেয়েছেন, তা একটা মরণের সমান বলা যেতে পারে। বাবা মায়ের মৃত্যুর পর যে কষ্ট পাওয়া যায়, তার চেয়েও অনেক অনেক বেশি কষ্ট পেয়েছেন চাকরি হারিয়ে। সেই চাকরি হারাদের সভায় গিয়ে মুখ্যমন্ত্রীর বাতুলতা, মুখ্যমন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রীর রাজনীতি দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে, মাননীয়া, আপনি একবার আয়নার সামনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সবাইকে গালাগালি দেওয়ার আগে ভাবুন, এই 25,752 জনের চাকরি চলে যাওয়ার জন্য প্রকৃত দায়ী কে? আজ এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।